শিফটিং করা হয়েছে এবং 93টি গাড়ি রেকার করা হয়েছে। আমরা প্রত্যাশা করি নগরবাসী তারা সড়ক পরিবহন আইন মেনে চলবেন এবং নগরের যে ট্রাফিক শৃঙ্খলা সেটা মেনটেন করার জন্য পুলিশকে যথাযথভাবে সহায়তা করেন। আমরা ঢাকা মহানগরের পক্ষ থেকে নগরবাসীর সার্বিক নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি। আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই আইন মেনে চলবেন, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং যে কোনো ক্ষেত্রে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অবহিত করবেন, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আমরা ঢাকা মহানগর পুলিশ সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে। এটা আমরা তদন্তাধীন রয়েছে। একটা চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন। আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি, এটা অব্যাহত আছে। এই ঘটনায় যে আরো একবার চাঁদা চেয়েছিল, তখন তারা কেন পুলিশকে ইনফর্ম করেনি? এটা কি তাদের কি করা হয়েছে কিনা, আসলে কেন চাঁদা দিল আর কি? জি, এটা খুব গুরুত্বপূর্ণ। আগেই যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। রিমান্ডে থাকা সমন্বয়করা আরো বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কিনা কতজনের কাছ থেকে তারা টাকা নিয়েছে এবং তাদের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে এবং এই টাকাটা তাদের উপরে নেতাদের কাছেও ভাগ বাটোয়ারা হয়। মানে এই জিজ্ঞাসাবাদে এই পর্যায়ে কি কি তথ্য এই রকমারা পেয়েছেন? আসলে এখানে যারা জড়িত ছিল, আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশঙ্কা করে সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর সারা দেশে, মানে আগামী কয়েকদিনের জন্য। আসলে এই বিষয়ে ঢাকা মহানগরীতে বিশেষ করে একটি রাজনৈতিক দল যারা মানে পলাতক, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে। আপনাদের কাছে আসলে কি ধরনের মেসেজ আছে এই ব্যাপারে আমাদের মদত করতে? আমরা যে কোনো সময় সতর্ক রয়েছি, যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। এই ক্ষেত্রে যদি কেউ আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনানুগভাবে মোকাবেলা করব। এর বাইরে আমাদের যে গোয়েন্দা তথ্য যেগুলো থাকে সেগুলো কাজে লাগিয়ে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছি। এই যে সন্ধ্যার পরে বিশেষ করে রাজধানী যে থানাগুলো আছে এই থানাগুলোতে সমন্বয়ের পরিচয় দেন দরবার এবং চাঁদাবাজি নানা ধরনের ইয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা হয় থানার ওসিদেরকে। থানার ওসিরা ঠিকমতো কাজ করতে পারছেন না। থানায় হয়ে গেছে এখন আড্ডাখানা। বিশেষ করে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সন্ধ্যার পরে তাদের থানায় হচ্ছে আড্ডাখানা চলছে। এই ধরনের প্রচুর অভিযোগ আছে। এই বিষয়ে আপনাদের আসলে থানায় তো আড্ডার বিষয় না বা তো সালিশ করার বিষয় না। আমরা কয়েকটি ভিডিও দেখছি এবং কয়েকটি ঘটনা দেখছি, থানায় সালিশ করতেছে এনসিপি, থানায় সালিশ করতেছে বিএনপি, থানায় সালিশ করতেছে হলো জামাত। তাহলে এই বিষয়গুলো কেন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না বা আগের মতো কেন অ্যাকশনে দিতে পারছেন না? মানে দুর্বলতা কোথায়? থানায় আসলে এরকম সালিশ করার কোনো অবকাশ নাই। যদি কোনো মামলার বাদী অথবা বিবাদী তারা নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে সেক্ষেত্রে তারা নিজেদের মতো করে করতে পারে। তবে এই ক্ষেত্রে আপনি যেটা বললেন দেন দরবার বা তদবির, এইগুলা থানায় বসে কোনো নাম দিয়ে করার কোনো অবকাশ নেই। এই ক্ষেত্রে কোনো সুস্পষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ আগের মতো অ্যাকশনে কেন যেতে পারছে না? আমরা দেখছি যে গত বছরের তুলনা বা এর আগের বছর আমরা দেখছি যে একেবারে মোহাম্মদপুর ছিনতাইকারীদের অবমাননা হয়ে উঠছে, এরেস্ট হচ্ছে, পুলিশ কাজ কিন্তু তারপরে দমানো যাচ্ছে না। পুরো রাজধানীটাই আপনার চাঁদাবাজি আর ছিনতাইয়ের প্রতিদিনই ঘটনা ঘটছে। তাহলে পুলিশ কেন অ্যাকশনে যেতে পারছে না আগের মতো? আপনার প্রশ্নের একটা পার্ট আমি বলি। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং যেসব ঘটনা ঘটছে
খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি। এর বাইরে কিছু অপরাধ যে হচ্ছে না তা না, আমরা চেষ্টা করছি অপরাধের মাত্রাটাকে অবশ্যই সীমিত রাখার এবং এটা একটা সহনীয় মাত্রার মধ্যে রাখার জন্য। আর পুলিশের উপর যে দায়িত্বগুলো রয়েছে আমরা সব সঠিকভাবে পালন করছি। এছাড়া আমাদের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সামনে যে জাতীয় নির্বাচন সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। সার্বিকভাবে বলতে পারি আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি এবং আমাদের সদস্যরা যথেষ্ট দৃঢ় মনোবল নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা কিছু ঘটনা দেখেছি যে থানা থেকে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারকৃত অভিযুক্তদেরকে বিভিন্ন রাজনৈতিক দল জোরপূর্বক নিয়ে গেছে। তো সেই ঘটনাগুলোর আসলে কি হবে এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরো ঘটবে কি? এরকম চিহ্নিত কোনো অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। চিহ্নিত না মানে এখন রাস্তাঘাটেও যদি অপরাধ হয় সেখান থেকেও তো একজন অপরাধী, তাই না? যে অপরাধ করবে সেই জন্য চিহ্নিত হওয়া প্রয়োজন, সেটা তো বিষয় না। কিন্তু যে চিহ্নিত বলতে আমি বলতে চেয়েছি কোনো মামলার এজাহারভুক্ত অথবা কোনো অভ্যাসগত অপরাধী এরকম ছাড়িয়ে নেওয়ার কোনো অবকাশ নেই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি কি বলেছেন, কিন্তু একজন মানুষ মামলা করেছে বা অভিযোগ দায়ের করেছে, সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, এরকম ব্যক্তিকেও কিন্তু থানা থেকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে, যেটা আমরা দেখেছি। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ থাকবে আপনাদের, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা বিরুদ্ধে আপনাদের অবস্থানটা কি? এটা তো কোনো সুযোগ নেই। কোনো মামলার যে জাহারনামী আসামি অথবা কোনো চিহ্নিত অপরাধী যাদের নামে ওয়ারেন্ট রয়েছে, এরকম মামলার এরকম কোনো অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই সবকিছু আইনি প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। ধন্যবাদ। জি জি, মানে কি কারণে দিতে হলো আপনাদেরকে, মানে কোন পরিস্থিতির কারণে? এতদিন কি পুলিশ সতর্ক ছিল না? পুলিশ তো সবসময় সতর্ক থাকে। পুলিশের যে কাজ, আমরা আগে বলেছি আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার রয়েছে। এই প্রিভেন্টিভ মেজারগুলো আমাদের সতর্কতার অংশ হিসেবেই থাকে, যেন অপরাধ ঘটতে না পারে, যারা অপরাধী তারা সদর্পে বিচরণ করতে না পারে। সে বিষয়গুলো আমাদের নৈমিত্তিক কার্যক্রমের অংশ। এবং এর বাইরে যদি কখনো কোনো গোয়েন্দা তথ্য থাকে এরকম যে কোন একটা দল বা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা করতে পারে, সেই ক্ষেত্রে আমরা আগাম তথ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের যে পুলিশিং কার্যক্রমটা পরিচালনা করি এবং আমাদের অপারেশনাল যেটা পরিকল্পনা সেটা ঢেলে সাজাই। এটা তদন্তাধীন রয়েছে। এটা রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে। এটা নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি। হ্যাঁ, এটা এখনো আমরা নিশ্চিত হতে পারি না, এটা নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, মাসুদ ভাই কি বলছিলেন? সোহাগ হত্যা যেটা বললেন, জি জি, প্রধান আসামি নিয়ে কিছুদিন আগে মানববন্ধন হয়েছে। আর নানমু নামে একজনকে গ্রেফতার করা যাচ্ছে না, পরিবার মানববন্ধন করলে তাকে দাবি জানাবে। আমরা গতকালকে একজন গ্রেফতার হয়েছে, তার সে কি নানমু না নানমু এখনো ধরা ছোড়া হয়, তাকে গ্রেফতার করা যাচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে আমরা এজাহার নামেও 19 জন আসামি ছিল এবং এজাহার বহির্ভূত আরো 20 থেকে 25 জন ছিল। আপনারা দেখেছেন এখানে যে পাথর নিক্ষেপকারী, যে ভিকটিম সোহাগের উপর নির্দয়ভাবে যে পাথর নিক্ষেপ করেছে, সে কিন্তু প্রাথমিকভাবে এজাহারভুক্ত ছিল না। তথাপি তাকে আমরা কিন্তু আমাদের যে তদন্তের মাধ্যমে প্রাপ্ত হয়ে তাকে গ্রেফতার করেছি। আর অন্য আসামি যারা রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা এটা দায়িত্বহীনভাবে বলতে পারি এই মামলার যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের যে পুলিশি যে তদন্ত সেটা পরিচালনা করছি। ধন্যবাদ সবাইকে আজকের মতো। আসসালাম।